নমস্কার, ফিরে এলাম আমার ধারাবাহিক পাঠ আরণ্যকের দ্বিতীয় পর্ব নিয়ে। যে আরণ্যক একটি কালজয়ী উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ একটি রচনা। আমরা দেখেছি আগের পর্বে যে কেমন করে লেখক হঠাৎ একটা চাকরির সুযোগ পেয়ে গেলেন যখন তার আর্থিক অবস্থা অত্যন্ত করুণ। সেই সময় তারই এক বন্ধু তাকে বিহারের পূর্ণিয়া অঞ্চলের প্রায় 30,000 বিঘের জঙ্গলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে পাঠাতে চাইছেন। আমরা এরপর দেখব সেই অবিশ্বাস্য মায়াবী দিনগুলোর কথা বর্ণিত হবে, যেখানে লেখক কলকাতা শহরের জমজমাট পরিবেশ থেকে এক নিবিড় অরণ্যের নির্জনতার মধ্যে গিয়ে পড়ছেন। আসুন দ্বিতীয় পর্বে দেখি কিভাবে সেই মায়ার জগৎ আমাদের সামনে অনাবৃত হয়। কি করিয়া চাকুরি পাইলাম তাহা বেশি বলিবার আবশ্যক নাই, কারণ এই গল্পের উদ্দেশ্য সম্পূর্ণ স্বতন্ত্র। সংক্ষেপে বলিয়া রাখি, অবিনাশের বাড়ির চায়ের নিমন্ত্রণ খাইবার 2 সপ্তাহ পরে আমি একদিন নিজের জিনিসপত্র লইয়া বিএনডব্লিউ রেলওয়ের একটা ছোট স্টেশনে নামিলাম। শীতের বৈকাল, বিস্তীর্ণ প্রান্তরে ঘন ছায়া নামিয়াছে, দূরে বনশ্রেণীর মাথায় মাথায় অল্প অল্প কুয়াশা জমিয়াছে। রেল লাইনের দুধারে মটর ক্ষেত, শীতল সান্ধ্য বাতাসে তাজা মটর শাকের স্নিগ্ধ সুগন্ধে কেমন মনে হইল যে জীবন আরম্ভ করিতে যাইতেছি তাহা বড় নির্জন হইবে। এই শীতের সন্ধ্যা যেমন নির্জন এই উদার প্রান্তর আর ওই দূরের নীলবর্ণ বনশ্রেণী তেমনি। গরুর গাড়িতে প্রায় 15-16 ক্রোশ চলিলাম সারা রাত্রি ধরিয়া। ছইয়ের মধ্যে কলিকাতা হইতে আনিত কম্বল, রাগ ইত্যাদি শীতে জল হইয়া গেল। কে জানিত এসব অঞ্চলে ভয়ানক শীত। সকালে রৌদ্র যখন উঠিয়াছে তখনও পথ চলিতেছি। দেখিলাম জমির প্রকৃতি বদলাইয়া গিয়াছে, প্রাকৃতিক দৃশ্য অন্য মূর্তি পরিগ্রহ করিয়াছে। ক্ষেত খামার নাই, বস্তি লোকালয়ও বড় একটা দেখা যায় না। কেবল ছোট বড় বন, কোথাও ঘন কোথাও পাতলা, মাঝে মাঝে মুক্ত প্রান্তর, কিন্তু তাহাতে ফসলের আবাদ নাই। কাছাড়িতে পৌঁছিলাম বেলা 10টার সময়। জঙ্গলের মধ্যে প্রায় 10-15 বিঘা জমি পরিষ্কার করিয়া কতকগুলি খড়ের ঘর, জঙ্গলেরই কাঠ, বাঁশ ও খড় দিয়া তৈরি। ঘরে শুকনো ঘাস ও বনঝাউয়ের সরু গুঁড়ির বেড়া, তাহার উপর মাটি দিয়া লেপা। ঘরগুলি নতুন তৈরি। ঘরের মধ্যে ঢুকিয়াই টাটকা কাটা খড়, আধ কাঁচা ঘাস ও বাঁশের গন্ধ পাওয়া গেল। জিজ্ঞাসা করিয়া জানিলাম আগে জঙ্গলের ওদিকে কোথায় কাছারি ছিল, কিন্তু শীতকালে সেখানে জলাভাব হওয়ায় এই ঘর নতুন বাঁধা হইয়াছে। কারণ পাশেই একটা ঝর্ণা থাকায় এখানে জলের কষ্ট নাই। জীবনের বেশিরভাগ সময় কলিকাতায় কাটাইয়াছি। বন্ধু বান্ধবের সঙ্গ, লাইব্রেরি, থিয়েটার, সিনেমা, গানের আড্ডা, এসব ভিন্ন জীবন কল্পনা করিতে পারি না। জীবনের বেশিরভাগ সময় কলিকাতায় কাটাইয়াছি। বন্ধু বান্ধবের সঙ্গ, লাইব্রেরি, থিয়েটার, সিনেমা, গানের আড্ডা, এসব ভিন্ন জীবন কল্পনা করিতে পারি না। এ অবস্থায় চাকুরির কয়েকটি টাকার খাতিরে যেখানে আসিয়া পড়িলাম, এত নির্জন স্থানের কল্পনাও কোনোদিন করি নাই। দিনের পর দিন যায়, পূর্বাকাশে সূর্যের উদয় দেখি দূরের পাহাড় ও জঙ্গলের মাথায়। আবার সন্ধ্যায় সমগ্র বনঝাউ ও দীর্ঘ ঘাসের বনশীর্ষ সিঁদুরে রঙে রাঙাইয়া সূর্যকে ডুবিয়া যাইতে দেখি। ইহার মধ্যে শীতকালের যে 11 ঘণ্টা ব্যাপী দিন, তা যেন খাঁ খাঁ করে শূন্য। কি করিয়া তাহা পুরাইব?
প্রথম প্রথম সেইটা আমার পক্ষে হইল মহা সমস্যা। কাজকর্ম করিলে অনেক করা যায় বটে, কিন্তু আমি নিতান্ত নব আগন্তুক, এখনও ভালো করিয়া এখানকার লোকের ভাষা বুঝিতে পারি না, কাজের কোনো বিলি ব্যবস্থাও করিতে পারি না। নিজের ঘরে বসিয়া বসিয়া যে কয়খানি বই সঙ্গে আনিয়াছিলাম তাহা পড়িয়াই কোনো রকমে দিন কাটাই। কাছারিতে লোকজন যারা আছে তারা নিতান্ত বর্বর, না বোঝে তাহারা আমার কথা, না আমি ভালো বুঝি তাহাদের কথা। প্রথম দিন দশেক কি কষ্টে যে কাটিল, কতবার মনে হইল চাকুরিতে দরকার নাই, এখানে হাঁপাইয়া মরার চেয়ে আধপেটা খাইয়া কলিকাতায় থাকা ভালো। অবিনাশের অনুরোধে কি ভুলই করিয়াছি এই জনহীন জঙ্গলে আসিয়া, এই জীবন আমার জন্যে নয়। রাত্রিতে নিজের ঘরে বসিয়া এইসবই ভাবিতেছি, এমন সময় ঘরের দরজা ঠেলিয়া কাছারির বৃদ্ধ মুহুরী গোষ্ঠ চক্রবর্তী প্রবেশ করিলেন। এই একমাত্র লোক যাহার সহিত বাংলা কথা বলিয়া হাঁপ ছাড়িয়া বাঁচি। গোষ্ঠবাবু এখানে আছেন অন্তত 17-18 বছর। বর্ধমান জেলায় বনপাস স্টেশনের কাছে কোন গ্রামে বাড়ি। বলিলাম, বসুন গোষ্ঠবাবু। গোষ্ঠবাবু অন্য একখানা চেয়ারে বসিলেন। বলিলেন, আপনাকে একটা কথা বলতে এলাম নিরিবিলি। এখানকার কোনো মানুষকে বিশ্বাস করবেন না, এ বাংলাদেশ নয়, লোকজন সব বড় খারাপ। বাংলাদেশের মানুষও সবাই যে খুব ভালো এমন নয় গোষ্ঠবাবু। সে আর আমার জানতে বাকি নেই ম্যানেজার বাবু। সেই দুঃখে আর ম্যালেরিয়ার তাড়নায় প্রথমে এখানে আসি। প্রথমে এসে বড় কষ্ট হতো, এই জঙ্গলে মন হাঁপিয়ে উঠত। আজকাল এমন হয়েছে, দেশ তো দূরের কথা, পূর্ণিয়া কি পাটনাতে কাছে গিয়ে 2 দিনের বেশি 3 দিন থাকতে পারিনি। গোষ্ঠবাবুর মুখের দিকে সকৌতুকে চাহিলাম। বলে কি? জিজ্ঞাসা করিলাম, থাকতে পারেন না কেন? জঙ্গলের জন্যে মন হাঁপায় নাকি? গোষ্ঠবাবু আমার দিকে চাহিয়া একটু হাসিলেন। বলিলেন, ঠিক তাই ম্যানেজার বাবু, আপনিও বুঝবেন। নতুন এসেছেন কলকাতা থেকে, কলকাতার জন্যে মন উড়ু উড়ু করছে। বয়সও আপনার কম, কিছুদিন এখানে থাকুন, তারপর দেখবেন। কি দেখব? জঙ্গল আপনাকে পেয়ে বসবে, কোনো গোলমাল কি লোকের ভিড় ক্রমশ আর ভালো লাগবে না। আমার তাই হয়েছে মশাই। এই গত মাসে মুঙ্গেরে গিয়েছিলাম মোকদ্দমার কাজে। কেবল মনে হয় কবে এখান থেকে বেরুব। মনে মনে ভাবিলাম, ভগবান সে দুরবস্থার হাত থেকে আমায় উদ্ধার করুন। তার আগে চাকুরিতে ইস্তফা দিয়া কোন কালে কলিকাতায় ফিরিয়া গিয়াছি। গোষ্ঠবাবু বলিলেন, বন্দুকটা রাত বেরাত শিয়রে রেখে শোবেন, জায়গা ভালো নয়। এর আগে একবার কাছারিতে ডাকাতি হয়ে গিয়েছে, তবে আজকাল এখানে আর টাকা কড়ি থাকে না, এই যা কথা। কৌতূহলের সহিত বলিলাম, বলেন কি, কতকাল আগে ডাকাতি হয়েছিল? বেশি না, এই বছর 8-9 আগে। কিছুদিন থাকুন, তখন সব কথা জানতে পারবেন। এ অঞ্চল বড় খারাপ, তাছাড়া এই ভয়ানক জঙ্গলে ডাকাতি করে মেরে নিলে দেখবেই বা কে? গোষ্ঠবাবু চলিয়া গেলে একবার ঘরের জানালার কাছে আসিয়া দাঁড়াইলাম। দূরে জঙ্গলের মাথায় চাঁদ উঠিতেছে, আর সেই উদীয়মান চন্দ্রের পটভূমিকায় আঁকা বাঁকা একটা বন ঝাউয়ের ডাল, ঠিক যেন জাপানি চিত্রকর হোকুসাই অঙ্কিত একখানি ছবি। চাকুরি করিবার আর জায়গা খুঁজিয়া পাই নাই। এসব বিপজ্জনক স্থান আগে জানিলে কখনোই অবিনাশকে কথা দিতাম না। দুর্ভাবনা সত্ত্বেও উদীয়মান চন্দ্রের সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করিল। কাছারির অনতিদূরে একটা ছোট পাথরের টিলা, তার উপর প্রাচীন ও সুবৃহৎ একটা বটগাছ। এই বটগাছের নাম গ্র্যান্ড সাহেবের বটগাছ। কেন এই নাম হইল তখন অনুসন্ধান করিয়াও কিছু জানিতে পারি নাই। একদিন নিস্তব্ধ অপরাহ্নে বেড়াইতে বেড়াইতে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের শোভা দেখিতে টিলার উপরে উঠিলাম। টিলার উপরকার বটতলায় আসন্ন সন্ধ্যার ঘন ছায়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কত দূর পর্যন্ত এক চমকে দেখিতে পাইলাম। কলুটোলার মেস, কপালিটোলার সেই ব্রিজের আড্ডাটি, গোলদিঘিতে আমার প্রিয় বেঞ্চখানা,
প্রতিদিন এমন সময় যাহাতে গিয়া বসিয়া কলেজ স্ট্রিটের বিরামহীন জনস্রোত ও বাস মোটরের ভিড় দেখিতাম। হঠাৎ যেন কত দূরে পড়িয়া রহিয়াছে মনে হইল তাহারা। মন হুহু করিয়া উঠিল। কোথায় আছি? কোথাকার জনহীন অরণ্যে প্রান্তরে খড়ের চালায় বাস করিতেছি চাকুরির খাতিরে। মানুষ এখানে থাকে? লোক নাই, জন নাই, সম্পূর্ণ নিঃসঙ্গ। একটা কথা কহিবার মানুষ পর্যন্ত নাই। এদেশের এইসব মূর্খ বর্বর মানুষ, এরা একটা ভালো কথা বলিলে বুঝিতে পারে না। এদেরই সাহচর্যে দিনের পর দিন কাটাইতে হইবে। সেই দুরবিসর্পী দিগন্তব্যাপী জনহীন সন্ধ্যার মধ্যে দাঁড়াইয়া মন উদাস হইয়া গেল, কেমন ভয়ও হইল। তখন সংকল্প করিলাম, এ মাসের আর সামান্য দিনই বাকি। সামনের মাসটা কোনো রূপে চোখ বুজিয়া কাটাইব। তারপর অবিনাশকে একখানা লম্বা পত্র লিখিয়া চাকুরিতে ইস্তফা দিয়া কলিকাতায় ফিরিয়া সভ্য বন্ধুবান্ধবদের অভ্যর্থনা পাইয়া, সভ্য খাদ্য খাইয়া, সভ্য সুরের সঙ্গীত শুনিয়া, মানুষের ভিড়ের মধ্যে ঢুকিয়া বহু মানবের আনন্দ উল্লাস ভরা কণ্ঠস্বর শুনিয়া বাঁচিব। পূর্বে কি জানিতাম মানুষের মধ্যে থাকিতে এত ভালোবাসি, মানুষকে এত ভালোবাসি? তাহাদের প্রতি আমার যে কর্তব্য, হয়তো সবসময় তাহা করিয়া উঠিতে পারি না, কিন্তু ভালোবাসি তাহাদের নিশ্চয়। নতুবা এত কষ্ট পাইব কেন তাহাদের ছাড়িয়া আসিয়া? প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ে বই বিক্রি করে সেই যে বৃদ্ধ মুসলমানটি, কতদিন তাহার দোকানে দাঁড়াইয়া পুরনো বই ও মাসিক পত্রিকার পাতা উল্টাইয়াছি। কেনা উচিত ছিল হয়তো, কিন্তু কেনা হয় নাই। সেও যেন পরম আত্মীয় বলিয়া মনে হইল। তাহাকে আজ কতদিন দেখি নাই। কাছারিতে ফিরিয়া নিজের ঘরে ঢুকিয়া টেবিলে আলো জ্বালিয়া একখানা বই লইয়া বসিয়াছি। সিপাই মুনেশ্বর সিং আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। বলিলাম, কি মুনেশ্বর? ইতিমধ্যে দেহাতি হিন্দি কিছু কিছু বলিতে শিখিয়াছিলাম। মুনেশ্বর বলিল, হুজুর, আমায় একখানা লোহার কড়া কিনে দেবার হুকুম যদি দেন মুহুরীবাবুকে। কি হবে লোহার কড়া? মুনেশ্বরের মুখ প্রাপ্তির আশায় উজ্জ্বল হইয়া উঠিল। সে বিনীত সুরে বলিল, একখানা লোহার কড়া থাকলে কত সুবিধে হুজুর। যেখানে সেখানে সঙ্গে নিয়ে গেলাম, ভাত রাঁধা যায়, জিনিসপত্র রাখা যায়, ওতে করে ভাত খাওয়া যায়, ভাঙবে না। আমার একখানাও কড়া নেই। কতদিন থেকে ভাবছি একখানা কড়ার কথা, কিন্তু হুজুর বড় গরিব। একখানা কড়ার দাম 6 আনা। অত দাম দিয়ে কড়া কিনি কেমন করে? তাই হুজুরের কাছে আসা। অনেক দিনের স্বাদ একখানা কড়া আমার হয়। হুজুর যদি মঞ্জুর করেন, হুজুর মালিক। একখানা লোহার কড়াই যে এত গুণের, তাহার জন্যে যে এখানে লোক রাত্রে স্বপ্ন দেখে, এ ধরনের কথা এই আমি প্রথম শুনলাম। এত গরিব লোক পৃথিবীতে আছে যে 6 আনা দামের একখানা লোহার কড়াই জুটিলে স্বর্গ হাতে পায়। শুনিয়াছিলাম এদেশের লোক বড় গরিব। এত গরিব তাহা জানিতাম না। বড় মায়া হইল। পরদিন আমার সই করা চিরকুটের জোরে মুনেশ্বর সিং নওগছিয়ার বাজার হইতে একখানা 5 নম্বরের কড়াই কিনিয়া আনিয়া আমার ঘরের মেঝেতে নামাইয়া আমায় সেলাম দিয়া দাঁড়াইল। হো গইল, হুজুর কি কৃপা সে, কড়াইয়া হো গইল। তার হর্ষোৎফুল্ল মুখের দিকে চাহিয়া আমার এই 1 মাসের মধ্যে সর্বপ্রথম আজ মনে হইল, বেশ লোকগুলো, বড় কষ্ট তো এদের। আমার আজকের পাঠ এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে 2য় পরিচ্ছেদ শুরু করব। আস্তে আস্তে কেমন করে এই জঙ্গলের মোহিনী মায়ায় আচ্ছন্ন হবেন লেখক, তা আমরা দেখব। আর সেই অদ্ভুত অনুভব আমরা অনুভব করব এই লেখার প্রতিটি ছত্রে। সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি পরের পর্ব নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।